ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছি সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের ধাতুবিদ্যা চ্যাপ্টারটি নিয়ে আমি আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি সমস্ত ধাতু অর্থাৎ অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, কপার আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। আজ আমি পড়াবো ধাতু সংকর। ঠিক আছে, এই ধাতু সংকরটাকে অপর একটা নামেও কিন্তু ডাকা হয়। সেটা কি না, সেটা হচ্ছে সংকর ধাতু। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, আমরা জানবো ধাতু সংকরের সংজ্ঞাটা কি। দেখো, ধাতু সংকর জিনিসটা কি আগে বলে দিই, তারপরে কিন্তু সংজ্ঞাটায় আসবো। ধাতু সংকর জিনিসটা কি না, একটা হচ্ছে মূল ধাতু থাকবে। কি বললাম, একটা হচ্ছে মূল ধাতু থাকবে, তার সঙ্গে কি থাকবে না, তার সঙ্গে কিন্তু অল্প পরিমাণে অন্যান্য অধাতু মিশে থাকবে। ঠিক আছে, তাহলে কি বললাম, একটা হচ্ছে মূল ধাতু থাকবে আর অন্যান্য কিন্তু অল্প পরিমাণে অধাতু থাকবে। সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে থাকবে। ঠিক আছে, অল্প অধাতু। তাহলে এই মূল ধাতুর ওপর ভিত্তি করেই কিন্তু আমরা ধাতু সংকরগুলোকে কয়েকটা ভাগে ভাগ করব। ঠিক আছে, তাহলে ভাগগুলো আসার আগে আমি কিন্তু প্রথম সংজ্ঞাটা জেনে নিচ্ছি। তাহলে ধাতু সংকর জিনিসটা কি না, মূল ধাতু অন্যান্য অল্প অধাতু মিশে যে নতুন ধাতুটা তৈরি হয় সেটাই হচ্ছে সংকর ধাতু বা ধাতু সংকর। তাহলে সংজ্ঞাটা কিন্তু আমি যেটা বললাম তো সেটার পরীক্ষার খাতায় লেখা যাবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। পরীক্ষার খাতায় কিভাবে লিখবে না, দুই বা ততোধিক। ঠিক আছে, দুইয়ের বেশি হলেও কিন্তু হবে। তাহলে দুই বা ততোধিক ধাতুর সমসত্ব বা সমসত্ব বা অসমসত্ব মিশ্রণে উৎপন্ন কঠিন দ্রবণকে ধাতু সংকর বলে বা সংকর ধাতু বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সংজ্ঞাটা। এবার দেখো, আমরা জানবো যে ধাতু সংকরটা কিভাবে তৈরি করা হয়। তাহলে কি বললাম, ধাতু সংকরটা কিভাবে তৈরি করা হয়। তাহলে আমি এখানে লিখছি তৈরি করার উপায়, এটা কিন্তু 2 নম্বর পয়েন্ট। ঠিক আছে, তাহলে তৈরির উপায়। তাহলে এই যে ধাতু সংকর সেটা কিন্তু 3টে পদ্ধতিতে তৈরি করা হয়। আমি 3টে পদ্ধতির নামগুলো বলে দেবো, এদের বিবরণ কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নেই, তাই আমি বললাম না। ঠিক আছে, যখন তোমরা হায়ার স্টাডি করবে তখন কিন্তু এই বিবরণগুলো পেয়ে যাবে। তাহলে প্রথম পদ্ধতিটা কি, প্রথম পদ্ধতিটা হচ্ছে গলন পদ্ধতি। ঠিক আছে, তাহলে গলনের মাধ্যমে। দ্বিতীয়টা কি না, দ্বিতীয়টা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। তাহলে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। 3 নম্বর পয়েন্টটা কি না, কার্বন দ্বারা বিজারণের মাধ্যমে। কার্বন দ্বারা বিজারণের মাধ্যমে। ঠিক আছে, কার্বন দ্বারা বিজারণের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছো এই 3টে পয়েন্ট। এবার আমরা জানবো যে পারদ সংকর বা অ্যামালগাম কি। কি বললাম না, পারদ সংকর বা অ্যামালগাম কি, পারদ সংকর বা অ্যামালগাম। ঠিক আছে, অ্যামালগাম। দেখো, এই জিনিসটা কি, ধাতু সংকর তৈরি হয় দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে মূল ধাতু থাকে আর একটা হচ্ছে অধাতু থাকে। তাহলে এই দুটোর মধ্যে যদি কোনো একটা জায়গায় আমার পারদ থাকে তাহলে সেই সংকর ধাতুটাকে কি বলবো আমরা না, পারদ সংকর বা অ্যামালগাম। তাহলে সংজ্ঞাটা তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবে না, একটু বলে দিই যে সংকর ধাতুর একটি উপাদান, সংকর ধাতুর একটি উপাদান পারদ হলে, সংকর ধাতুর একটি উপাদান পারদ হলে সেই সংকর ধাতুকে পারদ সংকর বা
অ্যামালগাম পারদ সংকর বা অ্যামালগাম বলে। ঠিক আছে, যেটা মানে পরীক্ষায় পড়বে সেই নামটা দিয়ে তোমরা লিখে দেবে। যদি এইটা পড়ে তাহলে এখানে লিখবে পারদ সংকরের জায়গায় অ্যামালগাম। আশা করি বুঝতে পেরেছো। এখানে আঁকা হবে, ঠিক আছে, আমি একটু বানানটা লিখতে একটু মিস্টেক করেছি, তোমরা ঠিক করে নিও। এবার দেখো এই পারদ সংকরের আমরা কিন্তু কয়েকটি উদাহরণ দেখে নেব। যেমন কি না, যেমন হচ্ছে জিঙ্ক অ্যামালগাম, সেখানে কি থাকবে, জিঙ্ক ধাতু থাকবে এবং তার সঙ্গে কিন্তু পারদ ধাতু বা মার্কারি সংকেত হচ্ছে Ag। ঠিক আছে, এটাকে কি বলছে না জিঙ্ক অ্যামালগাম বলছে। আমি পাশে লিখে দিচ্ছি নামটা কি না জিঙ্ক অ্যামালগাম। ঠিক আছে, জিঙ্ক অ্যামালগাম। আশা করি বুঝতে পেরেছো। যখন এরকম কোনো সংজ্ঞা লিখতে দেবে তখন তোমরা একটু চেষ্টা করবে উদাহরণ সহযোগে লিখতে। এবার আসছি আমরা ধাতু সংকর আমরা কেন ব্যবহার করব। আমরা তো এমনি বিশুদ্ধ ধাতু ব্যবহার করতে পারি, কিন্তু আমরা কেন ধাতু সংকরটাই ব্যবহার করি, তার কতগুলো কারণ আছে। সেই কারণগুলোই কিন্তু আমি এই পয়েন্টটা আলোচনা করব। তাহলে কোশ্চেনটা কি না বিশুদ্ধ ধাতুর থেকে সংকর ধাতুর প্রয়োজনীয়তা বা উপকারিতা বেশি কেন। ঠিক আছে, প্রয়োজনীয়তা বা উপকারিতা বেশি কেন। ঠিক আছে, তাহলে এবার আমরা কারণটা কিন্তু পরের পাতায় লিখব। প্রথম কারণটা কি না, প্রথম কারণটা হচ্ছে সংকর ধাতুর কাঠিন্যটা বিশুদ্ধ ধাতুর তুলনায় অনেক বেশি থাকে। তার মানে কি লিখব না কাঠিন্য বৃদ্ধির জন্য। ঠিক আছে, কাঠিন্য বৃদ্ধির জন্য সংকর ধাতুতে। ঠিক আছে, সংকর ধাতুতে কাঠিন্য বৃদ্ধির জন্য। 2 নম্বর পয়েন্টটা কি না নমনীয়তা, সম্প্রসারণশীলতা, ঘাত সহনশীলতা, ঘনত্ব প্রভৃতি নিয়ন্ত্রণ হয় এই সংকর ধাতুতে। তাহলে সংকর ধাতুতে ঘাত সহনশীলতা, ঠিক আছে, ঘাত সহনশীলতা, ঘনত্ব, সম্প্রসারণশীলতা, নমনীয়তা ইত্যাদি নিয়ন্ত্রিত হয় এই সংকর ধাতুতে। ঠিক আছে, সংকর ধাতুতে। তাহলে পরের পয়েন্ট এবার আমরা জানবো। পরের পয়েন্টটা কি না, পরের পয়েন্টটা হচ্ছে জলবায়ু থেকে রক্ষা করার জন্য। তাহলে জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য। 4 নম্বর পয়েন্টটা কি না জারণ ক্রিয়া কম, কার ক্ষেত্রে না সংকর ধাতুতে। তাহলে জারণ ক্রিয়া কমাতে, কারণ এইমাত্র বললাম যে অক্সিজেন সংকর ধাতুতে কম পরিমাণে অ্যাটাক করতে পারে। ঠিক আছে, তাহলে জারণ ক্রিয়া হ্রাস হয় সংকর ধাতুতে। ঠিক আছে, জারণ ক্রিয়া হ্রাস হয় সংকর ধাতুতে। এবার আসছে পরের পয়েন্টটা, এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। সেটা কি না তড়িৎ পরিবাহিতা বাড়ানো বা কমানো যায়। তাহলে তড়িৎ পরিবাহিতা বাড়ানো বা কমানো যায় সংকর ধাতুতে। ঠিক আছে, সংকর ধাতুতে। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকটা পয়েন্ট। যদি কোনো জায়গায় তোমরা বুঝতে না পারো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবার আমরা জানবো পরের কোশ্চেনটা, সেটা কি না কয়েকটি সংকর ধাতু এবং তাদের উপাদানগুলো এবং তাদের ব্যবহার। ভীষণ ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। ঠিক আছে, দেখো প্রথম আমরা জানবো কি
না যেখানে মূল ধাতু কিন্তু আয়রন। আমি যখন সংকর ধাতুর সংজ্ঞাটায় বললাম একটা মূল ধাতু থাকে বলেছিলাম, তার সঙ্গে অন্যান্য অধাতু থাকে, ঠিক আছে। তাহলে আমি যদি এই মূল ধাতুটাকে আয়রন ধরে নিই বা লোহা ধরে নিই, সেই আয়রন যদি মূল ধাতু হয় তখন যে সংকর ধাতুগুলো তৈরি হয় প্রথম কিন্তু আমরা সেগুলো জানবো। তাহলে আয়রন যখন মূল ধাতু তখন প্রথম একটা সংকর ধাতুর নাম কি না, সেটা হচ্ছে স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত, ঠিক আছে। এবার আমরা জানবো উপাদানগুলো। উপাদানগুলো কি কি? আয়রন বা লোহা এখানে মূল ধাতু বললাম, তার সঙ্গে কি থাকে না ক্রোমিয়াম থাকে, ঠিক আছে। এর নামটা তোমরা জানো ক্রোমিয়াম, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের পার্সেন্টেজটা জানতে হবে না, যদি তোমরা মনে রাখতে পারো আমি লিখে দিচ্ছি, কিন্তু অতটা বেশি ইম্পর্টেন্ট না। এখানে আয়রন থাকে 73% আর ক্রোমিয়াম থাকে 18%, ঠিক আছে। এবার আমরা জানবো ব্যবহারটা। স্টেনলেস স্টিল, আমি তোমাদের যখন আয়রনের ব্যবহার করিয়েছিলাম তখন আমি তোমাদের বলে দিয়েছিলাম স্টিল আমরা ব্যবহার করি অস্ত্রোপচারের যন্ত্র তৈরি করতে। তার মানে এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম আমরা, কি না অস্ত্রোপচারের যন্ত্র তৈরি করতে, ঠিক আছে। যন্ত্র তৈরিতে অস্ত্রোপচারের যন্ত্র, ঠিক আছে। এখানে একটা ব্যবহার আমি লিখে দিলাম। 2 নম্বর ব্যবহার কি? বাসনপত্র, ছুরি, কাঁচি তৈরি করতেও কিন্তু ব্যবহার করা হয়। তাহলে ছুরি, কাঁচি, বাসনপত্র এগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। এবার আসছি পরের সংকর ধাতুটা, যেখানে হচ্ছে আয়রন মেন ধাতু, সেটা কি? সেটা কিন্তু ইনভার, ঠিক আছে। সেটা ইনভার একটা সংকর ধাতু, যেখানে হচ্ছে আয়রন বা লোহাটা কিন্তু মেন ধাতু। এবং তার উপাদানগুলো আমরা জেনে নেব কি কি থাকে। আয়রন থাকে, নিকেল থাকে, আর সামান্য পরিমাণে কিন্তু কার্বন থাকে, ঠিক আছে। তাহলে ইনভার তৈরি করতে কোন কোন ধাতু নেওয়া হয়? আয়রন নেওয়া হয়, নিকেল নেওয়া হয়, আর কার্বন নেওয়া হয়, ঠিক আছে। এবার আমরা জেনে নেব ইনভারের ব্যবহার। মিটার স্কেল তৈরি করতে, তাহলে মিটার স্কেল, পেন্ডুলামের দণ্ড তৈরি করতে কিন্তু ইনভার ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার আমরা জানবো পরের যে মূল ধাতুটা, সেটা হচ্ছে কপারও থাকবে এবং জিঙ্কও থাকবে। মানে এখানে যেমন আয়রনটা আমি মূল ধাতু নিয়েছিলাম, এখানে তেমন কপার আর জিঙ্কটা কিন্তু মূল ধাতু। এরকম ক্ষেত্রে সংকর ধাতু মানে প্রথম যে সংকর ধাতুটা সেটা কি না পিতল, ঠিক আছে। পিতল, এই পিতলের অপর নাম কি? সেটা হচ্ছে ব্রাশ, BRASS। এটা কিন্তু মানে দুটো নামই তোমরা মুখস্থ করে রাখবে, ঠিক আছে। অনেক সময় উল্টো নাম দিয়ে পড়ে, অর্থাৎ ব্রাশের উপাদানগুলো বলো বা পিতলের উপাদানগুলো বলো, তখন তোমাদের কিন্তু এই দুটো নামেরই জানার মানে নাম মনে রাখা প্রয়োজন হয়ে পড়ে। এবার আমরা জানবো এর উপাদানগুলো। পিতল বা ব্রাশের উপাদানগুলো কি কি? একটা হচ্ছে কপার থাকবে আর জিঙ্ক থাকবে, যেখানে কপার থাকবে 60% আর জিঙ্ক থাকবে হচ্ছে 40%, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এই যে পার্সেন্টেজটা আমি লিখে দিলাম, এইটাই কিন্তু বেশি পার্সেন্টেজটা তোমাদের পরীক্ষায় পড়ে। এইটা যেটা লিখে দিলাম সেটা কিন্তু অত পড়ে না, ঠিক আছে। তাহলে এবার আমরা জানবো এই পিতলের ব্যবহারটা। পিতলের ব্যবহারটা কি না, তোমরা সবাই জানো পিতলের বাসনপত্র থাকে, তার মানে বাসনপত্র আমি কিন্তু প্রথমটাই লিখে দিলাম। দ্বিতীয়টা কি না ফুলদানি তৈরিতেও ব্যবহার করা হয়, ঠিক আছে। আগেকার যুগে তোমরা ফুলদানি দেখবে, এখন হয়তো পাওয়া যাবে না, কিন্তু আগেকার দিনে ফুলদানিগুলো কিন্তু পিতলের তৈরি হতো, ঠিক আছে। এছাড়া ভাস্কর্য তৈরি করতেও কিন্তু আমাদের পিতল বা ব্রাশ লাগে। এবার আমরা জানবো যে দ্বিতীয় সংকর ধাতুটা, যেখানে মূল ধাতু কপার এবং জিঙ্ক, সেটা কি না সেটা হচ্ছে ব্রোঞ্জ। ভীষণ ইম্পর্টেন্ট এইটা, ঠিক আছে। এবং স্টেনলেস স্টিলটা, তিনটে। তাহলে ব্রোঞ্জের উপাদানগুলো কি কি না কপার থাকবে, জিঙ্ক থাকবে, আর টিন থাকবে। এটা টিনের হচ্ছে সংকেত, ঠিক আছে। এবার আমরা জানবো এর ব্যবহারগুলো কি কি? ব্রোঞ্জ হচ্ছে মুদ্রা তৈরিতে ব্যবহার করা হয়। আগেকার তোমরা যখন ইতিহাস পড়বে তখন তোমরা জানবে যেসব মুদ্রাগুলো ছিল অনেক ক্ষেত্রে সেগুলো কিন্তু ব্রোঞ্জেরও ছিল, ঠিক আছে। তাহলে
মেডেল তৈরি করতে ব্যবহার করা হয় ব্রোঞ্জ। এছাড়া অলংকার তৈরি করতে, কারণ ব্রোঞ্জের কিন্তু চুড়ি পাওয়া যায়, ঠিক আছে, সেই কারণে আমি এখানে লিখে দিলাম অলংকার। এছাড়াও আরও অনেক ব্যবহার আছে, আমি কিন্তু এখানে সবগুলো লিখলাম না। এবার আসছি পরের সংকর ধাতুটা, সেটা হচ্ছে কি না কাঁসা। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কাঁসার অপর নাম কি, সেটা হচ্ছে বেস মেটাল বলা হয়, ঠিক আছে, বেস মেটাল। এর উপাদানগুলো জেনে নিই। একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে টিন। এখানে কিন্তু জিঙ্ক থাকে না, ঠিক আছে, এটা জিঙ্ক বহির্ভূত, মানে জিঙ্ক এখানে কিন্তু থাকে না, বারবার বলছি এটা কিন্তু একটা এক্সেপশন ব্যাপার। কপার আর টিন থাকে, যেখানে কপারের পার্সেন্টেজ হচ্ছে 80% আর টিনের পার্সেন্টেজ কিন্তু 20%। এর পার্সেন্টটা আর এর পার্সেন্টটা এই দুটো কিন্তু মনে রেখে দিও, ঠিক আছে। তাহলে এবার আমরা জানবো কাঁসা বা বেস মেটালের ব্যবহারগুলো। কাঁসার বাসনপত্র হয়, তাহলে তোমরা এখানে লিখে দিলে বাসনপত্র, ঠিক আছে। এছাড়া ঘণ্টাও কিন্তু তৈরি হয় কাঁসার, ঠিক আছে, পূজাতে বাজানো হয় দেখবে। মূর্তি কিন্তু কাঁসারের হয়, মূর্তি। আরও অনেক ব্যবহার আছে, আমি কিন্তু সবগুলো লিখলাম না। এবার আসছি পরের যে সংকর ধাতুটা। পরের সংকর ধাতুটা কি, যেখানে মূল মেটাল হচ্ছে কপার এবং জিঙ্ক, সেটা হচ্ছে গান মেটাল, ঠিক আছে, গান মেটাল। তাহলে গান মেটাল কথাটা থেকেই তোমরা বুঝতে পারছো, গান মানে কি বন্দুক, তার মানে বন্দুক তৈরিতে এই গান মেটালের প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা জানবো এর উপাদান বা কম্পোনেন্টগুলো। সেগুলো কি, কপার থাকবে, টিন থাকবে, আর এখানে প্লাস প্লাস দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কি বললাম, কপার থাকবে, টিন থাকবে, জিঙ্ক থাকবে, আর একটা হচ্ছে লেড থাকবে। চারটে কিন্তু ধাতু থাকে, কি কি, কপার জিঙ্ক তো থাকবেই, তার সঙ্গে টিন থাকবে আর লেড থাকবে, সেটাই হচ্ছে গান মেটাল। তাহলে গান মেটাল যদি বলে তার ব্যবহার লিখতে তোমরা মানে এর নামটা থেকেই তোমরা লিখে দেবে বন্দুক তৈরিতে, ঠিক আছে। আর কি তৈরিতে, ভালভ তৈরি করতেও কিন্তু ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছ ভালভ। এবার আসছি পরের ধাতুটা, মানে ধাতু সংকরটা, যেখানে মূল মেটালটা হচ্ছে অ্যালুমিনিয়াম। কি বললাম, এবার যে ধাতু সংকরটা আমি পড়াবো সেটা হচ্ছে মূল ধাতুটা অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামকে মূল ধাতু হিসাবে ব্যবহার করে আমরা কিন্তু দুটো সংকর ধাতু তৈরি করতে পারি। প্রথম যে সংকর ধাতু তার নাম কি, ডুরালুমিন, ভীষণ ইম্পর্টেন্ট, ডুরালুমিন, ঠিক আছে, ডুরালুমিন। এই ডুরালুমিন ব্যবহার করতে মূল ধাতু আমি বলে দিলাম, অ্যালুমিনিয়াম তো লাগবেই, তার সঙ্গে কি লাগবে না ম্যাগনেসিয়াম লাগবে, তার সঙ্গে কি লাগবে ম্যাঙ্গানিজ লাগবে, তার সঙ্গে কি লাগবে না কপার লাগবে। তাহলে এই চারটে ধাতু কিন্তু আমাদের প্রয়োজন হয় ডুরালুমিন তৈরি করতে। এই ডুরালুমিনটা কোথায় কাজে, মানে কোথায় আমরা ব্যবহার করতে পারি না বিমানের কাঠামো তৈরি করতে ব্যবহার করি, বিমানের কাঠামো, ঠিক আছে। এছাড়াও আরও কোথায় ব্যবহার করতে পারি না মোটর গাড়ির বিভিন্ন যন্ত্রগুলো তৈরি করতে। তাহলে মোটর গাড়ির যন্ত্রাংশ, মোটর গাড়ির যন্ত্রাংশ, ঠিক আছে, যন্ত্রাংশ বা পার্টসগুলো, মোটর গাড়িতে যেসব পার্টসগুলো থাকে সেইগুলো। তাহলে এবার আসছি 2 নম্বর সংকর ধাতুটা। তাহলে অ্যালুমিনিয়াম মূল ধাতু যদি হয়, অন্য একটা সংকর ধাতু কি, সেটা হচ্ছে ম্যাগনেলিয়াম, ম্যাগনেলিয়াম, ম্যাগনেসিয়াম নয়, ম্যাগনেলিয়াম, ঠিক আছে। এই ম্যাগনেলিয়ামটা থেকেই, মানে নামটা থেকেই তোমরা বুঝতে পারছো যে এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম থাকে। তাহলে তোমরা নামটা দেখেই তোমরা লিখে দেবে কোন কোন উপাদানগুলো নিয়ে তৈরি হচ্ছে ম্যাগনেলিয়াম। তাহলে কি কি বললাম, অ্যালুমিনিয়াম থাকে, যেখানে হচ্ছে লিয়াম কথাটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আর ম্যাগনে কথাটা থেকে তোমরা পাচ্ছ ম্যাগনেসিয়াম। আশা করি বুঝতে পেরেছ। এবার আসছে আমরা ব্যবহারগুলো কি না বিমানের যন্ত্রাংশ তৈরি করতে ব্যবহার করা হয় ম্যাগনেলিয়াম। বিমানের কাঠামো কিন্তু ডুরালুমিন, আর যন্ত্রাংশ যদি হয় তাহলে কিন্তু ম্যাগনেলিয়াম, ঠিক আছে, তোমরা ভুলভাল কিন্তু করবে না। তাহলে বিমানের যন্ত্রাংশ আর একটা হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি,
আরও অনেক ব্যবহার আছে, আমি কিন্তু এইগুলোই লিখি। আরও দুটো সংকর ধাতুর নাম আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথম সংকর ধাতুটা কি না, প্রথম সংকর ধাতুটা হচ্ছে রাংঝাল। তাহলে সংকর ধাতুটার নাম কি বললাম, রাংঝাল। যেখানে কম্পোনেন্টগুলো বা উপাদানগুলো কি কি থাকে, লেড থাকবে, লেড থাকবে আর একটা হচ্ছে টিন থাকবে। তাহলে লেড আর টিন দ্বারা কিন্তু রাংঝাল তৈরি হয়ে যায়, ঠিক আছে? তাহলে এর ব্যবহারটা কি না, রাংঝাল কিন্তু ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয় এই ধাতুটাকে। তাহলে ঝালাইয়ের কাজে, ঠিক আছে? এবার আসছি পরের সংকর ধাতুটা, সেটা কি না, সেটা হচ্ছে টাইপ মেটাল। তাহলে টাইপ মেটাল, ঠিক আছে? এই টাইপ মেটাল থেকে তোমরা বুঝতে পারছো না এই মেটালটাকে টাইপের কাজে ব্যবহার করা হয়। তাহলে ব্যবহারের জায়গায় আমি কি লিখব না, টাইপের কাজে ব্যবহার করা হয়, টাইপের কাজে, ঠিক আছে? টাইপের কাজে ব্যবহার করা হয়। এবার আমরা জানবো টাইপ মেটালের উপাদানগুলো, সেগুলো কি কি না, লেড থাকবে, টিন থাকবে আর থাকবে অ্যান্টিমনি। এটা হচ্ছে অ্যান্টিমনির সংকেত, ঠিক আছে? তাহলে কি বললাম না, লেড, টিন, অ্যান্টিমনি ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো কিন্তু, ঠিক আছে? আজকের ভিডিওতে আমি যে কটা কোশ্চেন করালাম, কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো।